গুড ইভিনিং। যে কথা শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে দেখো, সত্য সারণীর সাহায্যে বচনাকারগুলির সত্যমূল্য নির্ণয় করো। করেছো, গত ক্লাসে এগুলো করেছো। সত্য সারণীর সাহায্যে বচনাকারগুলির সত্যমূল্য নির্ণয় করো। চারটা, পাঁচটা, ছটা রয়েছে। ছটার মধ্যে কোনো সমস্যা আছে বলো? না স্যার। বাকিদের কোনো সমস্যা থাকলে বলো। বাকিদের কোনো সমস্যা থাকলে বলো। স্যার একটু অ্যান্সার গুলো মিলিয়ে দিলে ভালো হতো। হ্যাঁ স্যার, নইলে বুঝবো কি করে যে ঠিক হয়েছে কি হয়নি। হ্যাঁ স্যার, ওই একটু অ্যান্সার গুলো বলে দেবেন তাহলে ঠিক হবে। আচ্ছা, কি রয়েছে প্রথমটা? পি ডট কাল কিউ, পি ডট কাল কিউ ডট কাল পি, এটা রয়েছে তো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে কি করতে হবে দেখো, যদি পারো লিখে দেবে যে সত্য সারণীর সাহায্যে সত্য সারণীর সাহায্যে এটা কি বচনাকার, তাই তো? হ্যাঁ স্যার। বচনাকারটির, তাহলে সত্য সারণীর সাহায্যে বচনাকারটির সত্যমূল্য নির্ণয় করা হলো। তাহলে এই লাইনটা লিখে দেবে। তাহলে সত্য সারণীর সাহায্যে বচনাকারটির সত্যমূল্য নির্ণয় করা হলো। আচ্ছা, এবার দেখতে হবে বচন গ্রাহক কয়টা রয়েছে। দুটো। তাহলে বচন গ্রাহক দুটো। দুটো রয়েছে, একটা হচ্ছে পি আর একটা হচ্ছে কিউ, তাই তো? কি? তাহলে বচন গ্রাহক দুটো রয়েছে, একটা হচ্ছে পি আর একটা হচ্ছে কিউ। তাহলে বচন গ্রাহক যদি দুটো থাকে তাহলে সারি সংখ্যা কটা হবে? চারটা। তাহলে চারটে। বচন গ্রাহক দুটো থাকলে সারি সংখ্যা হবে চারটে। আচ্ছা, তাহলে বচন গ্রাহক লেখা হয়ে গেল, সারি সংখ্যা আমরা লিখে ফেললাম। এবার দেখতে হবে কাল কোথায় কোথায় রয়েছে। তাহলে দেখো, কাল পি এর আগেও রয়েছে, আবার কিউ এর আগেও রয়েছে। এই যে দেখো, পি এর আগেও কাল রয়েছে, আবার কিউ এর আগেও কাল রয়েছে। তাহলে কালগুলো বের করা হয়ে গেল। এবার প্রথম ব্র্যাকেটের ভিতর কি রয়েছে? পি ডট কাল কিউ। এরপরে কি রয়েছে? তাহলে প্রথম ব্র্যাকেটের কাজ হয়ে গেলে এরপর আমরা গোটাটারে কাজ করতে পারবো। তাহলে পি ডট কাল কিউ ডট কাল পি হলো। তাহলে পি কিউ হচ্ছে নির্দেশক স্তম্ভ, এগুলো হচ্ছে স্তম্ভ, আর এটা হচ্ছে ফাইনাল স্তম্ভ বা মূল স্তম্ভ। মূল স্তম্ভ হলো। তাহলে সত্য মূল্যগুলো বসাই। তাহলে লাস্ট যে বচন গ্রাহকটা রয়েছে সেখানে টি এফ পড়ে যাবে। তার আগের বচন গ্রাহকটিতে দুটো টি, দুটো এফ এরকম করে যাবে হলো। আচ্ছা, এবার দেখো,
কাল পি, তাহলে পি এর যা সত্যমূল্য হবে কাল পি এর সত্যমূল্য ঠিক তার উল্টো হবে। তাহলে পি এর সত্যমূল্য কি রয়েছে, পি এর সত্যমূল্য টি রয়েছে, তাহলে কাল পি হয়ে যাবে এফ। পি এর সত্যমূল্য টি রয়েছে, কাল পি হয়ে যাবে এফ। পি এর সত্যমূল্য এফ রয়েছে, কাল পি হয়ে যাবে টি। আর পি এর সত্যমূল্য এফ রয়েছে, কাল পি হয়ে যাবে টি। এবার কাল কিউ, তাহলে কাল কিউ এর সত্যমূল্য বের করতে হবে। তাহলে কিউ এর যা সত্যমূল্য রয়েছে কাল থাকলে ঠিক তার উল্টোটা হয়ে যাবে। তাহলে কিউ এর সত্যমূল্য দেখো টি এফ করে রয়েছে, তার মানে কাল কিউ এর সত্যমূল্য হয়ে যাবে এফ টি এফ টি। তাহলে কাল পি এবং কাল কিউ এর সত্যমূল্য আমরা বের করে নিলাম। এবার দেখো পি ডট কাল কিউ রয়েছে, তাহলে পি এর সত্যমূল্যের সঙ্গে কাল কিউ এর সত্যমূল্য যেটা থাকবে সেটাতে ডটের সূত্রটাকে বা ডটের নিয়মটাকে কাজে লাগাতে হবে। তাহলে পি কোথায় রয়েছে, দেখো পি রয়েছে একদম এই স্তম্ভে, অর্থাৎ প্রথম যে বচন ঘটকটা রয়েছে এটা হচ্ছে পি। তারপরে কি রয়েছে, কাল কিউ, কাল কিউ কোথায় রয়েছে, কাল কিউ রয়েছে এই যে এটাতে। তাহলে পি রয়েছে এখানে, কাল কিউ রয়েছে এখানে। তাহলে পি এবং কাল কিউ এর যে সত্যমূল্য রয়েছে এই দুটো সত্যমূল্যের মাঝখানে আমাকে ডট এর নিয়মটাকে কাজে লাগাতে হবে। তো আমরা ডটের নিয়মের ক্ষেত্রে জানি দুটোই যদি টি থাকে তাহলেই টি হয়, আর যে কোনো একটা যদি এফ থাকে তাহলে সেখানে এফ হয়ে যায়। তাহলে দেখো এখানে পি এর সত্যমূল্য টি রয়েছে আর কাল কিউ এর সত্যমূল্য এফ রয়েছে, তাহলে একটা এফ রয়েছে মানেই হচ্ছে এফ হয়ে যাবে। তাহলে দেখো এবার দ্বিতীয় সারিতে পি এর সত্যমূল্য টি রয়েছে, আবার কাল কিউ এর সত্যমূল্য টি রয়েছে, তাহলে দুটোই টি রয়েছে, দুটোই টি থাকলে কি হয়ে যায়, টি হয়ে যায়। এবার দেখো তৃতীয় সারিতে দুটোই এফ রয়েছে, তো আমাদের দুটো এফ এর দরকারই হয় না, একটা এফ থাকলেই আমরা এফ লিখতে পারি। আবার চতুর্থ সারিতে দেখো একটা এফ রয়েছে একটা টি রয়েছে, তাহলে এফ রয়েছে মানেই আমরা সরাসরি এফ লিখে দেবো। তাহলে পি ডট কাল কিউ এর সত্যমূল্য বেরোলো এগুলো। আচ্ছা এবার দেখো পি ডট কাল কিউ ডট কাল পি, তাহলে পি ডট কাল কিউ এর সত্যমূল্যের সঙ্গে কাল পি এর সত্যমূল্যকে, এই যে কাল পি কোথায় রয়েছে, এই যে কাল পি, তাহলে তো এখানে দেখো কাল পি আর এই যে পি ডট কাল কিউ, তাহলে এই দুটো সত্যমূল্যকে ডটের নিয়ম প্রয়োগ করতে হবে এই দুটো সত্যমূল্যের মধ্যে। তাহলে দেখো কাল পি এর সত্যমূল্য কি রয়েছে এফ, পি ডট কাল কিউ এর সত্যমূল্য কি রয়েছে এফ, তাহলে পি ডট কাল কিউ ডট কাল পি, তাহলে এটার সত্যমূল্য হয়ে যাবে কি এফ। এখানে দেখো একটা এফ রয়েছে তার মানে এফ হয়ে যাবে, এখানে দেখো একটা এফ রয়েছে এফ হয়ে যাবে, এখানে দেখো একটা এফ রয়েছে এফ হয়ে যাবে। তাহলে পি ডট কাল কিউ ডট কাল পি, অর্থাৎ ফাইনাল স্তম্ভে দেখো সবগুলো সত্যমূল্য কিন্তু এফ বের হলো। কাজে আমরা এখন বলতে পারি সুতরাং উপরোক্ত বচনাকারটি, তাহলে এটা কি, এটা হচ্ছে শত মিথ্যা। তাহলে উপরোক্ত বচনাকারটি শত মিথ্যা, এতটুকু লিখলেও হবে। এবার একটু ভালোভাবে লিখলে কি হবে, তাহলে আমরা কারণ হিসেবে বলতে পারি কারণ সারণীর মূল স্তম্ভে সবকটি সত্যমূল্য এফ এসেছে, অর্থাৎ মিথ্যা এসেছে। তাহলে এরকম করে লিখে দেবে। কেউ যদি এটা নিচেরটা লিখতে না পারো তাহলে উপরোক্ত বচনাকারটি শত সত্য আর শত মিথ্যা এই পর্যন্ত লিখে দিলেও হয়ে যাবে। দেখো তাহলে হলো। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা তাহলে আমি কিন্তু বাকিগুলো আর লেখালেখি করছি না, বাকিগুলো আমি ডিরেক্ট তোমরা করবে, তোমরা করে দেখবে, আমি ডিরেক্টলি করে দিচ্ছি হ্যাঁ কোনটা কি হবে।
আচ্ছা 2 নম্বরটা কি রয়েছে দেখো, আমি এত লেখালেখি আর করছি না। 2 নম্বরটা কি রয়েছে? পি ইকুইভ্যালেন্ট, আচ্ছা, কার্ল পি ডট, কার্ল পি ডট পি, কার্ল পি ডট পি। দেখো আমি কিন্তু এভাবে সারণীর মাধ্যমে করে দিচ্ছি না, আমি জাস্ট তোমাদের বচন আকারটি কি হবে সেটা বলে দিচ্ছি। তাহলে কার্ল পি ডট পি এটা হচ্ছে শতমিথ্যা বচন আকার, তাই তো? তাহলে কার্ল পি ডট পি এটা হচ্ছে হ্যাঁ শতমিথ্যা স্যার। বচন আকার। তার মানে শতমিথ্যা বচন আকার মানে কি সবগুলোই এফ হবে। এবার সবগুলোই যদি এফ হয় এই সারিতে, তাহলে পি এর সত্যমূল্য আমরা জানি দুটো টি দুটো এফ। তার মানে কি দুটো টি দুটো এফ, অর্থাৎ এই জায়গায় কি থাকবে, পি এর এখানে কি কি থাকবে, টি টি এফ এফ। আর এটা যেহেতু শতমিথ্যা বচনাকার হয়ে গেল, তার মানে এটা স্যার, থাকবে কি, স্যার, এরকমটা থাকবে। স্যার, হ্যাঁ, স্যার, ওখানে একটা বচন গ্রাহক আছে, তো ওখানে দুটোই সারণী হবে, তো ওহো, চারটা হ্যাঁ হবে হ্যাঁ না। ঠিক তো, দুটো বচন গ্রাহক রয়েছে, না একটা বচন গ্রাহক রয়েছে। তাহলে এফ, এবার দেখো, তাহলে এখানে তো এফ হয়ে যাবে, কিন্তু এখানটাতে কি হয়ে যাবে, এখানটাতে টি হয়ে যাবে। তার মানে এফ টি, সত্যমূল্য এফ টি বেরোবে। এফ টি বেরোবে মানে কি এই বচনাকারটা হয়ে যাবে আপতিক। তাহলে এই বচনাকারটা কি হয়ে যাবে, এই বচনাকারটা হয়ে যাবে আপতিক। ফটাফট করেই দেই। তাহলে পি কালপি, কালপি ডট পি, পি ইকুইভ্যালেন্ট কালপি ডট পি। তাহলে টি এফ, আচ্ছা তাহলে কালপি হয়ে যাবে কি এফ টি। তাহলে কালপি ডট পি, অর্থাৎ এই কালপির সঙ্গে পি এর ডটে সূত্র লাগাতে হবে, তার মানে কি দুটোই এফ হয়ে যাবে। এবার ইকুইভ্যালেন্টের যদি সূত্র আমরা লাগাই, তাহলে এখানে হয়ে যাবে এফ আর এখানে হয়ে যাবে টি। তার মানে কি একটা টি একটা এফ বেরোলো ফাইনাল স্তম্ভে। তার মানে কি এই বচনাকারটা হচ্ছে আপৌতিক। কে বুঝতে পারেনি, পারোনি বলো। দুই নাম্বারটা হয়ে গেছে। স্যার, হ্যাঁ। লাস্টের স্তম্ভ যেটা আছে মানে মূল স্তম্ভ, হুম ওখানে পি ইকুই ইকুইবার তারপরে কার্ল পি ডট পি আছে। হুম তো আমরা প্রথমত একটা স্তম্ভের করে কার্ল পি ডট পি এর মান বের করেছি, হুম আর আমাকে দেখতে হবে পি ঘর দেখতে হবে, আর ওইটা কার্ল পি ডট পি এর ঘর দেখতে হ্যাঁ, হবে। মানে এটার ঘর দেখতে হবে আম- আর এটার ঘর দেখতে হবে। হ্যাঁ, তো হুম, দুটোই তো এফ হচ্ছে না, কেন দুটোই এ হবে? কারণ টি ইকুইভ্যালে এফ, তাহলে হয়ে যাবে ওটাও এফ হবে। আর এফ ইকুইভ্যাল, ও ওটা এফ আছে, আমি টি দেখেছি। না, দুটোই, হ্যাঁ, ঠিক আছে। দুটোই এফ থাকলেও টি হয়, দুটো টি থাকলেও হ্যাঁ। টি হয়। একটা টি একটা এফ থাকলে এফ হয়। দেখো এখানে ও দুটোই এফ রয়েছে, দুটো এফ থাকলেও কি হয়, টি হয়ে যায় টি। ইকুইভ্যালেন্টের রুলস অনুযায়ী। হলো? হ্যাঁ আচ্ছা, স্যার, ওইভাবে করে লিখতে পারি আবার আমরা, কোন ভাবে? যেভাবে ফার্স্ট এটা লিখেছিলাম, সুতরাং উপরোক্ত ঘোষণাটা ওইভাবে। হাই, মানে এটাই তো অ্যাকচুয়ালি, মানে যদি, মানে যদি 2 নম্বর থাকে, এটা লিখলে একদম দুইয়ের মধ্যে দুই পাবে, এটা লিখলেও দুই পাবে। হুম। কিন্তু কেন শতমিথ্যা হলো তার কারণটা আমরা এক লাইনে লিখে দিলাম, তাতে অসুবিধা নেই তো। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, 3 নাম্বারটা কি রয়েছে বলো। 3 নাম্বারটা কি রয়েছে বলো, ফটাফট বলো। কার্ল পি ইমপ্লাইজ কার্ল কিউ, এটা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে। আর দাঁড়াও, ইমপ্লাইজ পি, কি রয়েছে, কাল, কার্ল পি ইমপ্লাইজ কার্ল কিউ, এটা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে। ইমপ্লাইজ পি। পি, আচ্ছা, হ্যাঁ। তাহলে বচন গ্রাহক দুটো রয়েছে, পি কিউ, হলো?
এরপরে আমাকে বার করতে হবে কি, কাল পি বার করতে হবে, কাল কিউ বার করতে হবে, তারপরে কাল পি ইমপ্লাইজ কাল কিউ বের করতে হবে, এটা বের করতে হবে। আচ্ছা, তাহলে কাল পি কি হয়ে যাবে, এফ এফ টি টি। কাল কিউ হয়ে যাবে কি, এফ টি এফ টি। হলো, এখানে আরেকটা লাইন হয়ে যাবে, আচ্ছা এবার দেখো, তাহলে কাল পি ইমপ্লাইজ কাল কিউ, তাহলে কাল পি ইমপ্লাইজ কাল কিউ মানে এই দুটোর মধ্যে ইমপ্লাইসের নিয়মটাকে প্রয়োগ করতে হবে। তাহলে এফ ইমপ্লাইজ এফ, দেখো যখন ইমপ্লাইজের ক্ষেত্রে দেখবে তখন কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে যে পূর্বগ কোনটা আর অনুগ কোনটা। হলো, তাহলে কাল পি হচ্ছে পূর্বগ আর কাল কিউ হচ্ছে অনুগ। তার মানে কাল পি পূর্বগ প্রথমে রয়েছে, কাল কিউ অনুগ পরে রয়েছে, অর্থাৎ ঠিক আছে। তাহলে আমরা ডিরেক্টলি বা সাইড থেকে ডান সাইডে যাব। তাহলে এফ ইমপ্লাইজ এফ, তাহলে এফ ইমপ্লাইজ এফ এ কি হয়, টি হয়। এফ ইমপ্লাইজ টি কি হয়, টি হয়। টি ইমপ্লাইজ এফ কি হবে, এফ হয়ে যাবে, কারণ আমরা জানি পূর্বগ সত্য অনুগ মিথ্যা হয়ে গেলেই প্রাকল্পিক বচনটা মিথ্যা হয়ে যায়, আর বাদ বাকি ক্ষেত্রে কি হয়ে যায়, টি হয়ে যায়। তাহলে পূর্বগ সত্য এবং অনুগ মিথ্যা শুধুমাত্র এই সারিতেই রয়েছে, এর জন্য এই সারিতে প্রাকল্পিক বচনটা কি হয়ে গেল, মিথ্যা হয়ে গেল, আর বাদ বাকি কিন্তু সব ক্ষেত্রে প্রাকল্পিক বচনটা সত্য হয়ে গেল। এবার দেখো ফাইনাল যে স্তম্ভটা রয়েছে, ফাইনাল স্তম্ভে দেখো কি করতে হবে, কাল পি ইমপ্লাইজ কাল কিউ, এটা কিন্তু পূর্বগ। তাহলে কাল পি ইমপ্লাইজ কাল কিউ হচ্ছে পূর্বগ, অর্থাৎ এটা কিন্তু হয়ে গেল পূর্বগ। তাহলে এটা হয়ে গেল পূর্বগ। অনুগ কোনটা, অনুগ হয়ে গেল কি কাল, সরি পি, শুধুমাত্র পিটা হয়ে গেল অনুগ, অর্থাৎ অনুগ কোথায় রয়েছে, অনুগ আমাদের এখানে থাকার দরকার ছিল কিন্তু আমরা আর ডাবল লিখি নেই, এর জন্য অনুগ যেহেতু আমরা একবার লিখে ফেলেছি অনুগকে, অর্থাৎ এই যে এটা হয়ে গেল অনুগ, মানে একদম ফাইনাল স্তম্ভে যেটা রয়েছে সেটার ভিত্তিতে এটা কিন্তু হয়ে গেল অনুগ, যেহেতু ওখানে অনুগতে কি রয়েছে, পি রয়েছে। তাহলে পি এর সত্যমূল্য আমাদের অলরেডি বের করা আছে, এর জন্য পি এর সত্যমূল্য আর এক্সট্রা করে আমরা বের করলাম না। পি এর সত্যমূল্য যতবারই বের করবে এটাই সত্যমূল্য হবে পি এর। হলো, এবার দেখো এই ক্ষেত্রে দেখো পূর্বগ পরে রয়েছে, অনুগ আগে রয়েছে, তার মানে এই যে এটার মতো করে কিন্তু আমরা এইদিকে গেলে এবার হবে না, এবার আমাকে ওই দিক থেকে এদিকে ধরতে হবে, অর্থাৎ পূর্বগের সত্যমূল্যকে আগে ধরতে হবে, পূর্বগের সত্যমূল্যকে আগে ধরবো, তারপরে অনুগের সত্যমূল্যকে ধরবো, অর্থাৎ টি মানে এই পূর্বগের সত্যমূল্য আগে ধরবো, তারপরে অনুগের, তার মানে কি এই দিক থেকে এদিকে আসতে হবে। তাহলে ডান সাইড থেকে বাঁ সাইডে আয়, এখন আমাকে আসতে হবে, যেহেতু অনুগটা আমার সামনে রয়েছে, যদি অনুগ ওইদিকে থাকতো তাহলে কিন্তু আর এইদিকে আসতে হতো না, ডিরেক্টলি এদিকে করে যেতাম, যেহেতু অনুগটা সামনে রয়েছে কাজেই আমাকে এখন ওই দিক থেকে এদিকে আসতে হবে। তাহলে দেখো ইমপ্লাইসিস সূত্র, তাহলে প্রথমটা কি রয়েছে, টি রয়েছে, অর্থাৎ পূর্বগ সত্য রয়েছে, অনুগ কি রয়েছে, সত্য রয়েছে, তাহলে প্রাকল্পিক বচনটা হবে সত্য। পূর্বগ সত্য রয়েছে, অনুগ সত্য রয়েছে, প্রাকল্পিক বচনটা হয়ে যাবে সত্য। পূর্বগ মিথ্যা রয়েছে, পূর্বগ মিথ্যা থাকলে তো প্রাকল্পিক বচনটা এমনিতেই সত্য হয়ে যাবে। পূর্বগ সত্য রয়েছে, অনুগ কি রয়েছে, অনুগ দেখো মিথ্যা হয়ে গেছে, দেখো পূর্বগ সত্য, অনুগ কি রয়েছে, মিথ্যা রয়েছে, তাহলে পূর্বগ সত্য এবং অনুগ মিথ্যা থাকলে কিন্তু প্রাকল্পিক বচনটা মিথ্যা হয়ে যায়। এবার যদি দেখো, এবার যদি এইটাই এই দিক থেকে না করে যদি এই দিকে করতে, তাহলে কিন্তু এখানে আর এফ হতো না, এখানে এটাকে যদি তোমরা পূর্বগ ধরতে, তাহলে পূর্বগ কি রয়েছে, মিথ্যা রয়েছে, অনুগ কি রয়েছে, সত্য রয়েছে,
সেক্ষেত্রে কিন্তু কি হয়ে যেত, এখানে টি হয়ে যেত, আর এখানে টি হওয়া মানেই তোমার এই লজিকটা ভুল হয়ে যেত। কাজেই প্রাকল্পিক বচনের ক্ষেত্রে, অন্য কোনো বচনের ক্ষেত্রে দেখতে হবে না, শুধুমাত্র প্রাকল্পিক বচনের ক্ষেত্রেই দেখতে হবে যে পূর্বক কোথায় রয়েছে আর অনুগ কোথায় রয়েছে। আগে পূর্বকের শব্দমূল্যটাকে ধরবে, তারপরে অনুগের শব্দমূল্যকে। বোঝা গেল? তাহলে এখানে তিনটা টি বেরোলো, একটা এফ বেরোলো, মানেই হচ্ছে এই বচনাকারটা হচ্ছে আপতিক। তাহলে 3 নম্বর বচনাকারটাও আমাদের আপতিক বেরোলো। এবার যদি কারো এদিক থেকে এদিকে আসতে যদি সমস্যা হয়, তাহলে সেক্ষেত্রে কি করবে? সেক্ষেত্রে আরেকবার তোমরা কি বের করে নেবে? অনুগের শর্তমূল্য। অনুগ কি? অনুগ হচ্ছে পি। অনুগের শর্তমূল্যটা বের করে নেবে। অনুগ কি রয়েছে? পি। তাহলে পি এর শর্তমূল্য কি? টি এফ এফ। রেজাল্ট ওটাই আসবে, কোন দিকে যাও রেজাল্ট ওটাই আসবে। তাহলে দেখো, এবার অনুগ যেহেতু আমরা এখানে বের করে নিলাম, তাহলে ওই দিক থেকে আর এদিকে আমাকে আসতে হবে না। এখন এই যে পূর্বগ সামনে রয়েছে, অনুগ পরে রয়েছে, তার মানে কি এদিক থেকে এদিকে যেতে হবে। তাহলে টি ইমপ্লাইজ টি, টি, টি ইমপ্লাইজ টি, টি, এফ ইমপ্লাইজ এফ, টি, টি ইমপ্লাইজ এফ, এফ হয়ে গেল। কারো সমস্যা? না স্যার। না না স্যার। তাহলে মুছে দিলাম। হ্যাঁ স্যার। তাহলে এই যে এরকম করে লিখবে, সত্য সারণীর সাহায্যে বচনাকারটির সত্যমূল্য নির্ণয় করা হলো। নির্ণয় করার পরে সারণীটি তৈরি করবে। সারণীটি তৈরি করার পরে লিখবে উপরোক্ত বচনাকারটি আপতিক। এতদূর পর্যন্ত লিখলেও হবে। তার কারণ হিসেবে, কেন আপতিক হলো তার কারণ হিসেবে যদি লিখতে হয়, তারপরে লিখবে কারণ সারণীর মূল স্তম্ভে সত্যমূল্যগুলো টি এবং এফ উভয়ই এসেছে। বাস এতটুকু লাইন লিখে দিলেই হয়ে গেল, বেশি কিছু তো লেখার প্রয়োজন নেই। 4 নম্বরটা কি আছে বলো ফটাফট। কাল পি ডট কাল কিউ কাল পি ডট কাল কিউ ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে ভেল পি ভেল কিউ, এটা ফার্স্ট ব্র্যাকেটের। পি ভেল কিউ, এটা ফার্স্ট ব্র্যাকেটে। তারপর হয়ে গেল এটা। ও এতটুকুই? আচ্ছা, হ্যাঁ। তাহলে এটা আমি আর সারণীর মধ্য দিয়ে করছি না, এটা কি হবে সেটাই আমি বলে দিচ্ছি। কাল পি ডট কাল কিউ, আমরা একটু আগেও তো বের করলাম কাল পি ডট কাল কিউ। কি বের হয়েছিল আমাদের সত্যমূল্য? এফ এফ মানে তিনটা এফ তারপর টি। প্রথমটাতে করছিলাম তাই তো? হ্যাঁ, হ্যাঁ, তাহলে কি বের হয়েছে? 3টা এফ, তারপরে লাস্টেরটা টি। লাস্টেরটা টি। তাহলে কাল পি ডট কাল কিউ এর সত্যমূল্য তুমি যেখানেই বার গণনা করো এটাই হবে। 3টা এফ হবে, একটা টি হবে। আচ্ছা, এবার পি ভেল কিউ এর দেখো, পি ভেল কিউ এর সত্যমূল্য যখন আমরা বার করব, তখন কিন্তু আমরা এরকম পাবো টি টি টি, আর শেষেরটা এফ পাবো। কারণ বৈকল্পিক বচনের ক্ষেত্রে কি দুটোই দুটোই যদি এফ হয় তাহলে এফ হয়ে যায়। তাহলে এরকমটা পাবো পি ভেল কিউ এর সত্যমূল্য। এবার এই দুটো সত্যমূল্যকে যদি আমরা ভেলের সূত্র বা ভেলের নিয়ম কাজে লাগাই, তাহলে এফ ভেল টি সমান সমান হয়ে যাবে টি, এফ ভেল টি হয়ে যাবে টি, এফ ভেল টি হয়ে যাবে টি, টি ভেল এফ হয়ে যাবে টি। তাহলে এই বচনাকারটা হয়ে যাবে শত সত্য। হ্যাঁ। তাহলে এই বচনাকারটা হয়ে যাবে শত সত্য। তাহলে এটা বাড়িতে করবে, ট্রাই করবে। তারপরে কি রয়েছে? 5 নম্বর কি রয়েছে বলো? সেকেন্ড ব্র্যাকেট, সেকেন্ড সেকেন্ড ব্র্যাকেট। ব্র্যাকেট শুরু, হুম ফার্স্ট ব্র্যাকেট, হুম পি ইমপ্লাইজ পি, পি ইমপ্লাইজ ফার্স্ট ব্র্যাকেট পি, পি। আচ্ছা, পি ইমপ্লাইজ পি। এটা ফার্স্ট ব্র্যাকেটে, হ্যাঁ, তারপরে ইমপ্লাইজ পি, ইমপ্লাইজ পি। এবার সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ হ্যাঁ, পি,
এতটুকুই? না, এতটুকু না, আরো আছে। সেকেন্ড প্যাকেট রয়েছে মানে কি আরো একটা হ্যাঁ তো ইমপ্লাইজ পি হবে। আচ্ছা ওটাই তো বললাম স্যার কি আরেকটা আচ্ছা, আমি ইমপ্লাইজ পি। শুনতে পারিনি। আচ্ছা, হলো। তাহলে দেখো এখানে একটাই বচন গ্রাহক রয়েছে, একটাই বচন গ্রাহক রয়েছে মানে হচ্ছে দুটো সারি হবে। দুটো সারি হয়ে গেল। এবার দেখো নেগেশন এখানে কিছু নেই, মানে কাল বলে কিছু নেই, তাহলে কাল আমাকে বের করতে হচ্ছে না। এবার প্রথম প্যাকেটে দেখো কি রয়েছে, পি ইমপ্লাইজ পি। তাহলে পি ইমপ্লাইজ পি, দেখো যদি শুধুমাত্র একটা পি থাকে তাহলে ওখানে দুবার ধরতে হবে পি ইমপ্লাইজ পি, আর যদি এটা না ধরো তাহলে দুবার বার করে নেবে। তাহলে পি ইমপ্লাইজ পি, এরপরে কি রয়েছে, পি ইমপ্লাইজ পি ইমপ্লাইজ পি, তারপরে কি রয়েছে, কি বার করতে হবে, পি ইমপ্লাইজ পি ইমপ্লাইজ পি, এটার সঙ্গে আবার ইমপ্লাইজ পি, তাহলে এটা বার করতে হবে। তাহলে দেখো একটা বচন গ্রাহক থাকলে কি হয়, টিএফ, যেহেতু আমরা দুবার বের করেছি তাহলে টিএফই হবে। এবার পি ইমপ্লাইজ পি, তাহলে পি ইমপ্লাইজ পি, তাহলে টি ইমপ্লাইজ টি কি হবে, টি। এফ ইমপ্লাইজ এফ কি হবে, টি। এবার দেখো পি ইমপ্লাইজ পি ইমপ্লাইজ পি, তাহলে এই যে পি ইমপ্লাইজ পি ইমপ্লাইজ পি, দেখো পূর্ব কোনটা, পূর্ব হচ্ছে পি ইমপ্লাইজ পি, এটা হচ্ছে পূর্ব, অনুগ কোনটা, অনুগ হচ্ছে পি, তাহলে পি ইমপ্লাইজ, অর্থাৎ অনুগ কিন্তু আমাদের সামনে রয়েছে, তাহলে এখন এদিক থেকে এদিকে আসতে হবে। তাহলে টি ইমপ্লাইজ টি, টি ইমপ্লাইজ টি কি হয়, টি হয়। টি ইমপ্লাইজ এফ, টি ইমপ্লাইজ এফ কি হয়, এফ হয়। টি ইমপ্লাইজ এফ কি হবে, এফ হবে। আচ্ছা, এবার দেখো ফাইনাল যে স্তম্ভটা রয়েছে, পি ইমপ্লাইজ পি এর সঙ্গে ইমপ্লাইজ পি করতে হবে, তার মানে কি এটার সঙ্গে আবার ইমপ্লাইজ পি, অর্থাৎ অনুগ সামনে রয়েছে, তার মানে দেখো দেখো টি ইমপ্লাইজ টি কি হবে, টি। এফ ইমপ্লাইজ এফ কি হবে, টি। তাহলে দুটোই টি বেরোলো, মানে এটা হচ্ছে শত সত্য। বোঝা গেছে? হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার। লাস্ট একটা রয়েছে, বলো 6 নম্বরটা কি? ফার্স্ট ব্র্যাকেট শুরু, কার্ল পি ইকুইভ্যাল কার্ল ইকুইভ্যালেন্ট কিউ, কাল কার্ল কিউ, কিউ, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, ইকুইভ্যাল, আবার ইকুইভ্যালেন্ট, ইকুইভ্যাল, ফার্স্ট ব্র্যাকেট, হ্যাঁ ফার্স্ট ব্র্যাকেট ইকুইভ্যালেন্ট কিউ, পি ইকুইভ্যালেন্ট কিউ, পি এটা ঠিক আছে তো? ইকুইভ্যালেন্ট কিউ। ঠিক আছে তো? হ্যাঁ আচ্ছা, এটাই আছে। তাহলে বচন গ্রাহক দুটো রয়েছে, পি কিউ, তাই তো? পি কিউ, তাহলে কাল পি বের করে নিতে হবে, কাল কিউ বের করে নিতে হবে, হলো। এরপরে আমরা কাল পি ইকুইভ্যালেন্ট কাল কিউ এটা বের করে নেই। এরপরে আমাকে পি ইকুইভ্যালেন্ট কিউ বের করতে হবে, এরপরে আমরা সম্পূর্ণটা বের করতে পারবো। তাহলে কাল পি ইকুইভ্যালেন্ট কাল কিউ ইকুইভ্যালেন্ট পি ইকুইভ্যালেন্ট কিউ। দেখো সাজানোটা দেখো, কারো গন্ডগোল থাকলে বলো। না স্যার ঠিক আছে। না স্যার ঠিক আছে। তাহলে সত্য মূল্যগুলো ফটাফট বসিয়ে নেই। টি টি এফ এফ, টি এফ টি এফ। আচ্ছা, কালপি মানেই হবে এফ এফ টি টি, কাল কিউ মানে হবে এফ টি এফ টি। আচ্ছা, এবার কাল পির সঙ্গে কাল কিউ এর ইকুইভ্যালেন্টের নিয়মটা, তাহলে কাল পি কাল কিউ এখানে রয়েছে, তাহলে মাঝখানে কি হবে, ইকুইভ্যালেন্টের নিয়ম, তাহলে এফ ইকুইভ্যালেন্ট এফ কি হবে, টি। এফ
ইকুইভ্যালেন্ট টি কি হবে এফ, টি ইকুইভ্যালেন্ট এফ কি হবে এফ, টি ইকুইভ্যালেন্ট টি কি হবে টি। তাহলে এটা বের হয়ে গেল। এবার পি ইকুইভ্যালেন্ট কিউ রয়েছে, তাহলে পি ইকুইভ্যালেন্ট কিউ আমরা যখন ওই যে দ্বি প্রাকল্পিক বচন করেছিলাম তখনই আমরা ওখানে করেছিলাম কি হয়, প্রথমটা টি হয়, পরে দুটো এফ হয়, আবার শেষেরটা টি হয়, এটাই হয় টি। পি ইকুইভ্যালেন্ট কিউ এর ক্ষেত্রে। আচ্ছা এবার দেখো তাহলে কাল পি ইকুইভ্যালেন্ট কাল কিউ এর যা সত্যমূল্য, এই সত্যমূল্যের সঙ্গে পি ইকুইভ্যালেন্ট কিউ এর সত্যমূল্যটাকে আবার ইকুইভ্যালেন্টের মাধ্যমে করতে হবে। তাহলে টি ইকুইভ্যালেন্ট টি কি হবে টি, এফ ইকুইভ্যালেন্ট এফ কি হবে টি, এফ ইকুইভ্যালেন্ট এফ কি হবে টি, টি ইকুইভ্যালেন্ট টি কি হবে টি। তাহলে সবগুলি টি বেরোলো, মানে হচ্ছে এটা হচ্ছে শত সত্য। সত্য। হলো? হ্যাঁ হ্যাঁ স্যার। দেখো স্যার। কারো কোনো সমস্যা? না স্যার। না স্যার। বাকিরা? না স্যার। ঠিক আছে, তাহলে এটা গেল। তাহলে সত্য সারণীর সাহায্যে বচনাকারগুলির সত্যমূল্য নির্ণয় করো, এভাবে করতে হবে। বুঝতে পারছো? বইয়ে আবার অনেক এক্সারসাইজ পেয়ে যাবে, সেখান থেকে করবে, সমস্যা হলে জানাবে। এবার দেখো 2 নম্বরে কি রয়েছে, দেখো নিচের বচনগুলিকে সাংকেতিক আকারে প্রকাশ করে সত্যমূল্য নির্ণয় করো, যেটা আমরা গত ক্লাসে করেছিলাম। তাহলে সেখানে সেই ক্লাসে আমরা করেছিলাম। তাহলে বচন দেওয়া থাকবে, সেগুলোকে সাংকেতিক আকারে প্রকাশ করে এরকম করে সারণীর সাহায্যে দেখতে হবে যে শত সত্য শত মিথ্যা নাকি আপত্তি, সেটা সেখান থেকে করে নেবে, বইয়ে আবার পেয়েও যাবে এক্সারসাইজ। এবার মেইন এবং নতুন যে জিনিসটা আজকে আমরা করব সেটা হচ্ছে নিচের যুক্তিগুলির বৈধতা বিচার করো। তাহলে এটা সম্পূর্ণটাকে আমি মুছে দিলাম। আচ্ছা কি বলছে, দেখো বৈধতা বিচার কার হয়? বৈধতা বিচার যুক্তির হয়। যুক্তির ধর্ম হচ্ছে একটা যুক্তি হয় বৈধ হবে নতুবা অবৈধ হবে। যদি নিয়মকে যথাযথ অনুসরণ করে সিদ্ধান্তটা নিশ্চিত হয় তাহলে যুক্তিটা বৈধ হয়, আর যদি নিয়মকে অনুসরণ না করে সিদ্ধান্তটা নিশ্চিত হয় তাহলে যুক্তিটা অবৈধ হয়। তাহলে বৈধতা অবৈধতার প্রশ্ন যখনই আসবে তখনই বুঝতে হবে সেটা যুক্তি হলো। তাহলে কি বলছে, যুক্তির বৈধতা বিচার, যুক্তির বৈধতা বিচার। যুক্তির বৈধতা বিচার আমরা একটা যুক্তির বৈধতা বিচার আমরা নানাভাবে করতে পারি। আমরা নিরপেক্ষ ন্যায় যখন পড়েছিলাম তখনও কিন্তু যুক্তির বৈধতা আমরা করেছিলাম। তাহলে নিরপেক্ষ ন্যায়ের যে 10টা নিয়ম রয়েছে সেই 10টা নিয়ম অনুসরণ করেও কিন্তু আমরা একটা যুক্তি বৈধ না অবৈধ সেটা আমরা নির্ণয় করতে পারি, অর্থাৎ অ্যারিস্টটলের যুক্তিবিজ্ঞান অনুসারে। সাংকেতিক যুক্তিবিজ্ঞান অনুসারে সত্য সারণীর সাহায্যে যুক্তির বৈধতা বিচার করা হয়, ভেন চিত্রের সাহায্যে যুক্তির বৈধতা বিচার করা যায়, সত্য সাক্ষী পদ্ধতির সাহায্যে যুক্তির বৈধতা বিচার করা হয়, লঘুকরণ পদ্ধতির সাহায্যেও যুক্তির বৈধতা বিচার করা যায়। তো এই ক্লাসে আমরা সত্য সারণীর সাহায্যে কিভাবে যুক্তির বৈধতা বিচার করব সেটা কিন্তু আলোচনা করব। তাহলে দেখো যুক্তির বৈধতা বিচার মনে রাখবে, একটা যুক্তির যখন আমরা বৈধতা বিচার করব তখন কিন্তু ডিরেক্টলি যুক্তিটার বৈধতা বিচার আমরা করতে পারি না। মনে করে দেখো অ্যারিস্টটলের অর্থাৎ নিরপেক্ষ ন্যায় যখন একটা যুক্তির আমরা বৈধতা বিচার করেছিলাম তখন কিন্তু আমরা বৈধতা বিচারটা করেছিলাম কেমন করে, এই এরকম করে, তাই তো, মূর্তি এবং সংস্থান দিয়ে। আমরা একটা যুক্তিকে ডিরেক্টলি বৈধতা বিচার করতে পারিনি,
বৈধতা বিচার করেছিলাম কি করে? যুক্তিটার মূর্তি এবং সংস্থান। তাহলে এরকম করে করেছিলাম, তাই তো? হ্যাঁ, এস পি, এস এম, পি এম, এরকম এরকম। অর্থাৎ একটা যুক্তিকে আমরা তখনই বৈধতা বিচার করতে পারবো যখন যুক্তিটাকে আমরা আকারে প্রকাশ করব। অর্থাৎ যুক্তির আকারটার বৈধতা বিচার করব। আর যুক্তির আকারটা যদি বৈধ হয় তাহলে যুক্তিটা বৈধ হবে, যুক্তির আকারটা যদি অবৈধ হয় তাহলে মূল যুক্তিটিও অবৈধ হবে। বোঝা গেল? তাহলে ডিরেক্টলি একটা যুক্তিকে আমরা বৈধতা বিচার করতে পারি না। প্রথমে কি করতে হবে? যুক্তিটিকে আকারে প্রকাশ করতে হবে। যেহেতু আমরা একটা সাংকেতিক যুক্তি বিজ্ঞান পড়েছি, কাজে এখানে সংকেতের মাধ্যমে যুক্তিটাকে আগে প্রকাশ করতে হবে। তাহলে প্রথমটা কি রয়েছে বলো? প্রথমটা করে দেওয়া রয়েছে সম্ভবত, দ্বিতীয়টা বলো। হ্যাঁ, প্রথমটা করে দিয়েছেন। বলো, দু নম্বরটা বলো কি রয়েছে বলো। পি ভেল কিউ পি ফার্স্ট ভেল ব্র্যাকেট কিউ ফার্স্ট ফার্স্ট ব্র্যাকেট ব্র্যাকেট ইমপ্লাইজ পি ইমপ্লাইজ ডট কিউ। পি ডট কিউ। দেখো লেটার গুলো একবার নিচে ফলো করো। লেটার গুলো কিন্তু সবগুলোই ক্যাপিটাল লেটার, হ্যাঁ? তাহলে যখন যুক্তি হবে তখন কিন্তু সব ক্যাপিটাল লেটার হবে, যখন যুক্তির আকার হবে তখন কিন্তু স্মল লেটার চলে আসবে। আচ্ছা বলো নিচে কি আছে? কার্ল ফার্স্ট ব্র্যাকেট পি ডট কিউ। পি ডট কিউ। তারপর তারপরে সুতরাং মানে দেয়ারফর, হ্যাঁ সুতরাং therefore কার্ল পি ভেল কিউ। এটা, তাই তো? হ্যাঁ, আচ্ছা, একটা যুক্তি কি দিয়ে তৈরি হয় সেটা বলো। যুক্তি কিভাবে গঠিত হয়? যুক্তির উপাদান কটা সেটা বলো। যুক্তির উপাদান হ্যাঁ, দুটি। দুটো কমপক্ষে। দুটো। কি কি? একটা হেতু বৈধ বাক্য হবে আর সিদ্ধান্ত। কমপক্ষে না, যুক্তির দুটোই উপাদান। হলো? তাহলে একটা যুক্তির হ্যাঁ, উপাদান হচ্ছে দুটো। একটাকে বলা হচ্ছে হেতু বাক্য, আর একটাকে আর বলা একটা হচ্ছে সিদ্ধান্ত। হেতু সিদ্ধান্ত। বাক্য একটাও থাকতে পারে, 100টাও থাকতে পারে, কিন্তু সিদ্ধান্ত সর্বদাই একটা থাকবে। ক্লিয়ার? একটা থাকবে। তাহলে এই যুক্তিটিতে দেখো, এই যুক্তিটিতে এই যে পি ভেল কিউ ইমপ্লাইজ পি ডট কিউ, এটা হচ্ছে একটা হেতু বাক্য। এটা কি? এটা হচ্ছে একটা হেতু বাক্য। হেতু বাক্য। কার্ল পি ডট কিউ, এটা কি? এটাও হচ্ছে একটা হেতু বাক্য। আর এই যে সুতরাং চিহ্ন রয়েছে, আমরা জানি সুতরাং চিহ্ন থাকলে সেটা কি হয়? সিদ্ধান্ত হয়। তাহলে এটা হচ্ছে সিদ্ধান্ত। সিদ্ধান্ত। তাহলে এখানে হেতু বাক্য এবং সিদ্ধান্ত রয়েছে, তার মানে এটা হচ্ছে একটা যুক্তি। একটু আগেই বললাম আমরা যুক্তির বৈধতা বিচার কিন্তু ডিরেক্টলি করতে পারবো না। কি করতে হবে? যুক্তিটিকে প্রথমে আকারে প্রকাশ করতে হবে, অর্থাৎ যুক্তিটিকে সংকেতের মাধ্যমে প্রকাশ করতে হবে। তাহলে দেখো, আচ্ছা হেতু বাক্য বোঝা গেল। তাহলে একটা যুক্তিতে একটা তারপর হেতু বাক্য থাকতে পারে, আবার একাধিক হেতু বাক্য থাকতে পারে। আমরা অবরোহ আরোহ যুক্তির ক্ষেত্রে পড়েছিলাম, অবরোহ যুক্তিতে এক বা একাধিক, অর্থাৎ এক বা একের বেশি হেতু বাক্য থাকতে পারে বা থাকবে, আর আরোহ যুক্তিতে সর্বদাই একের বেশি হেতু বাক্য থাকতে হবে। হলো? আচ্ছা তাহলে এবার দেখো, প্রথমে আমাকে যুক্তিটিকে সংকেতের মাধ্যমে প্রকাশ করতে হবে। তাহলে আমাকে কি লিখতে হবে? তাহলে যুক্তিটির উপরোক্ত যুক্তিটির সাংকেতিক আকার হলো। তাহলে উপরোক্ত যুক্তিটির সাংকেতিক আকার হলো, এভাবে না লিখেও তোমরা লিখতে পারো উপরোক্ত যুক্তিটির আদর্শ আকার হলো, এভাবেও লিখতে পারো। যেটা সম্ভবত আমি যে একটা করে যে দিয়েছিলাম সেখানে সম্ভবত আদর্শ আকার লেখা আছে। তাহলে উপরোক্ত যুক্তিটির সাংকেতিক আকার হলো, বা এইভাবে লিখতে পারো উপরোক্ত যুক্তিটিকে সাংকেতিক আকারে প্রকাশ করলে হয়। যেমন ইচ্ছা সেভাবেই লিখতে পারো, হলো, কোনো সমস্যা নেই, কিন্তু লিখতে হবে। আচ্ছা তার আগে বলে দেই, এখানে যে এই যে হেতু বাক্যগুলো রয়েছে, এবার হেতু বাক্যগুলোর মধ্যে দেখো এখানে কিন্তু বচন গ্রাহক গুলো রয়েছে। বচন গ্রাহক গুলোকে তোমাকে ধরতে হবে। তাহলে সাইটে লিখে দেবে ধরি পি সমান সমান পি, আর কিউ সমান সমান
কিউ। তাহলে বড় বড় অক্ষরের পি অর্থাৎ ক্যাপিটাল পিটা হয়ে গেল স্মল পি, মানে ধরলাম আমরা, আর ক্যাপিটাল কিউটা ধরলাম স্মল কিউ, হলো। এবার আদর্শ আকারে বা সাংকেতিক আকারে প্রকাশ করলে কি হবে, দেখো কি রয়েছে, পি ভেল কিউ। তাহলে পি ভেল কিউ মানেই হচ্ছে পি ভেল কিউ ব্র্যাকেট ইমপ্লাইজ পি ডট কিউ রয়েছে, তাহলে পি ডট কিউ। যেহেতু আমরা পি এর বদলে পি ধরেছিলাম, কিউ এর বদলে কিউ ধরেছিলাম। এবার দ্বিতীয় যে হেতু বাক্যটা রয়েছে দেখো, কাল পি, এখানে আমার গন্ডগোল হয়ে গেছে, এখানে বড় অক্ষরের কিউ হবে, হ্যাঁ, পি ডট কিউ, দেয়ারফর সুতরাং কাল, এখানেও গন্ডগোল হয়ে গেছে, বড় অক্ষরে হবে, পি ভেল কিউ। তাহলে দেখো এই উপরোক্ত যুক্তিটিকে যদি আমরা সংকেতের মাধ্যমে প্রকাশ করি বা সাংকেতিক আকারে প্রকাশ করি বা আদর্শ আকারে প্রকাশ করি, তাহলে কিন্তু এই আকারটা চলে আসে। দেখো তো ঠিক আছে কিনা। হ্যাঁ স্যার ঠিক আছে। হ্যাঁ স্যার। ঠিক আছে, তাহলে এই যে যুক্তির আকার পেয়ে গেলাম, মানেই এখন যুক্তিটির বৈধতা বিচার করতে পারবো। যেহেতু আমাদেরকে সত্য সারণীর সাহায্যে করতে বলছে, কাজে এখন সত্য সারণী প্রয়োগ করে এই আকারটাকে দেখতে হবে যে এটা বৈধ নাকি অবৈধ। তাহলে এবার লিখে দিবে যুক্তি, কি লিখবে, সত্য সারণীর সাহায্যে, সত্য সারণীর সাহায্যে যুক্তি আকারটির বৈধতা বিচার করা সত্য হলো। সারণীর সাহায্যে যুক্তি আকারটির বৈধতা বিচার করা হলো। তাহলে সত্য সারণীর সাহায্যে যুক্তি আকারটির বৈধতা বিচার করা হলো, এরকম করে লিখে দিয়ে এখন তোমাকে সারণীটি তৈরি করতে হবে। আমি এই যে ধরি, এটা মুছে দিলাম, মুছে দিয়ে আমি সারণীটি এই দিকে তৈরি করি। আচ্ছা, বচন গ্রাহক কটা রয়েছে, দুটো। তাহলে বচন গ্রাহক রয়েছে কটা, দুটো। তার মানে সারি সংখ্যা কটা হবে, দুটো। সারি সংখ্যা কটা হবে, সারি সংখ্যা হয়ে যাবে চারটা। 4টা। আচ্ছা, সারি সংখ্যাগুলোই আগে লিখে ফেলি। তাহলে সারি সংখ্যা 4টা হয়ে গেল, সত্যমূল্য গুলো বসিয়ে দেই। আচ্ছা, এবার দেখো, এবার কি রয়েছে, পি ভেল কিউ। তাহলে পি ভেল কিউ আমাকে বার করতেই হবে, পি ভেল কিউ। তারপর কি বার করতে হবে, পি ডট কিউ, পি ডট কিউ। তাহলে এই দুটো যখনই বের হয়ে গেল, আমি তখন পি ভেল কিউ কি রয়েছে, ইমপ্লাইজ পি ডট কিউ, এটার সত্যমূল্য বের করতে পারবো। এবার কি রয়েছে, কার্ল পি ডট কিউ, তার মানে কি কার্ল পি ডট কিউ। তাহলে পি ডট কিউ এর সত্যমূল্য এখানে বের করা আছে, তার মানে কার্ল পি ডট কিউ এর সত্যমূল্য আমরা বের করতে পারবো। যেহেতু পি ডট কিউ এর সত্যমূল্য এখানে বার হবে, তাহলে পি ডট কিউ এর সত্যমূল্য এখানে বের হবে, তাহলে কার্ল পি ডট কিউ এর সত্যমূল্য আমরা এই জায়গায় বের করলাম, গেল। এরপরে কি রয়েছে, পি ভ্যাল কিউ, পি ভ্যাল কিউ এর সত্যমূল্য বের করা আছে কি, পি ভ্যাল কিউ, হ্যাঁ, পি ভ্যাল কিউ এর সত্যমূল্য বের করা আছে, তার মানে খুব সহজে আমরা কার্ল পি ভ্যাল কিউ এর সত্যমূল্য বের করতে পারবো। আচ্ছা, এদিকে দেখা যাচ্ছে কি, হ্যাঁ স্যার দেখা যাচ্ছে। শেষে দেখা যাচ্ছে তো। হ্যাঁ হ্যাঁ স্যার। দেখা যাচ্ছে। আচ্ছা, তাহলে আমার সাজানোটা হয়ে গেল। এবার দেখো, তাহলে পি ভ্যাল কিউ রয়েছে, পি ভ্যাল কিউ এর যদি সত্যমূল্য বার করো, তাহলে 3টায় টি হয়, শেষেরটা এফ হয়। পি ডট কিউ এর সত্যমূল্য যদি বার করো, একটা টি হয়, বাকি নিচের 3টাই এফ হয়ে যায়, হলো। এবার দেখো, পি ভ্যাল কিউ ইমপ্লাইজ পি ডট কিউ, তাহলে পি ভ্যাল কিউ এর সত্যমূল্য এখানে, পি ডট কিউ এর সত্যমূল্য এখানে, মাঝখানে লাগাতে হবে ইমপ্লাইস এর নিয়ম। তাহলে ইমপ্লাইস এর নিয়ম আমরা জানি,
পূর্বক সত্য যদি হয় অনুককে সত্য হতেই হবে, সত্য রয়েছে টি। পূর্বক সত্য অনুক মিথ্যা হয়ে গেছে, তাহলে হয়ে যাবে এফ। পূর্বক সত্য অনুক মিথ্যা হয়ে গেছে, তাহলে হয়ে যাবে এফ। পূর্বক মিথ্যা অনুক মিথ্যা হয়ে যাবে টি। তাহলে এটা বের হয়ে গেল। এবার কি বার করতে হবে? কার্ল পি ডট কিউ। তাহলে পি ডট কিউ এর সত্যমূল্য এখানে রয়েছে, পি ডট কিউ এর সত্যমূল্য যা থাকবে কার্ল পি ডট কিউ এর সত্যমূল্য ঠিক তার উল্টোটা হবে। তাহলে এখানে টি রয়েছে, এখানে হয়ে যাবে এফ। এখানে এফ রয়েছে, এখানে হয়ে যাবে টি। এখানে এফ রয়েছে, এখানে হয়ে যাবে টি। এখানে এফ রয়েছে, এখানে হয়ে যাবে টি। আচ্ছা, এবার শেষে কি বার বার করতে হবে? কার্ল পি ভ্যাল কিউ। তাহলে পি ভ্যাল কিউ এর সত্যমূল্য বার করা আছে এখানে। এবার কার্ল পি ভ্যাল কিউ এর সত্যমূল্য বার করব। তাহলে তিনটা টি রয়েছে, মানে কি তিনটা এফ হয়ে যাবে আর একটা টি হয়ে যাবে। যেহেতু এখানে এফ রয়েছে, তাহলে কালের ক্ষেত্রে কি হয়ে যায়? সত্য হয়ে যায়। আচ্ছা, হেতু বাক্য কোনটা বলতো? এই যে পি ভ্যাল কিউ ইমপ্লাইজ পি ডট কিউ, এটা কিন্তু লিখে দিতে হবে। হ্যাঁ, হেতু বাক্য। আর একটা হেতু বাক্য কোথায় রয়েছে? কার্ল পি ডট কিউ, এটাও হেতু বাক্য। তাহলে এটা হচ্ছে হেতু বাক্য। সিদ্ধান্ত কোনটা? সিদ্ধান্ত হচ্ছে কার্ল পি ভ্যাল কিউ, অর্থাৎ শেষেরটা। সিদ্ধান্তকে সবসময় শেষেই রাখবে। তাহলে এটা হয়ে গেল সিদ্ধান্ত। এবার দেখো, আচ্ছা দেখা যাচ্ছে না কেটে গেছে? না না স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, এতদূর পর্যন্ত ক্লিয়ার হয়েছে কি হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। বাকিদের? সে কিছু লিখতে হবে না, যেমন সেই আগেরটাতে হ্যাঁ, নিচেটাতে লিখতে তো সুতরাং বলে অবশ্যই লিখে। হবো। কেন বৈধ হবে কেন অবৈধ হবে সেটা অবশ্যই লিখতে হবে। আচ্ছা, এবার তাহলে দেখো এতদূর পর্যন্ত ক্লিয়ার। তাহলে আকারে পরিণত করলাম। এবার সত্য সারণীর সাহায্যে যুক্তিটিকে আমরা প্রকাশিত করলাম, অর্থাৎ সত্য সারণীর সাহায্যে যুক্তিটির সত্য মূল্যগুলো আমরা বের করে নিলাম। এবার আমাদের বৈধতার ক্ষেত্রে যে জিনিসটা দেখতে হবে, বৈধতার ক্ষেত্রে শুধুমাত্র একটা বিষয় লক্ষ্য রাখতে হবে। আচ্ছা, একটা যুক্তি বৈধ কখন হয় বলো? বৈধ কখন হয়? হুম, যখন হেতু বাক্য টি আর সত্য, এফ থাকলে, যখন মানে হেতু টি আর শেষে একটা এফ যদি হয়। যখন হেতু বাক্য সত্য এবং সিদ্ধান্ত হেতু বাক্য মিথ্যা হয় না, সত্য, তখন যুক্তিটি হেতু বৈধ হয় বাক্য সত্য, এবং সিদ্ধান্ত মিথ্যা সিদ্ধান্ত সত্য মিথ্যা সিদ্ধান্ত হয় না, মিথ্যা হলে তখন যুক্তি অবৈধ হয়। হ্যাঁ হ্যাঁ হেতু স্যার। বাক্য সত্য, সিদ্ধান্ত মিথ্যা হলে যুক্তি অবৈধ হয়। তাহলে হেতু বাক্য যদি সত্য হয় আর সিদ্ধান্ত যদি মিথ্যা হয়, তবেই যুক্তিটা কি হবে? অবৈধ হবে। অবৈধ। বাদ বাকি কোনো ক্ষেত্রেই যুক্তি অবৈধ হবে না। শুধুমাত্র একটা ক্ষেত্রেই যুক্তিটা অবৈধ হবে, যখন হেতু বাক্য সত্য আর সিদ্ধান্ত মিথ্যা হবে। এটা কিন্তু মনে রাখতেই হবে, কিচ্ছু না, এটা শুধু মনে রাখতে হবে। আচ্ছা, এবার দেখো হেতু বাক্য যদি একটা থাকে তাহলে তো সমস্যা নেই। হেতু বাক্য দুটো থাকলে, যখন দুটো হেতু বাক্যই সত্য হবে তখন সিদ্ধান্তের দিকে তাকাতে হবে সিদ্ধান্ত সত্য আছে কিনা। যদি হেতু বাক্য তিনটা থাকে সেক্ষেত্রে তিনটা হেতু বাক্যকেই দেখতে হবে তিনটা হেতু বাক্য সত্য আছে কিনা। যদি না থাকে তাহলে সিদ্ধান্ত দেখার দরকার নেই, যদি তিনটাই সত্য থাকে সেক্ষেত্রে আমাদেরকে সিদ্ধান্তে তাকাতে হবে। দেখো তাহলে এখানে হেতু বাক্য কটা রয়েছে বলো? এই যুক্তি আকারটিতে হেতু বাক্য দুটো। কটা রয়েছে? দুটো রয়েছে, তাই তো? একটা জিনিস খেয়াল করো, আমি কি বললাম? হেতু বাক্য যতগুলোই থাকুক না কেন সবগুলো হেতু বাক্যকেই সত্য হতে হবে। তাহলে দেখো, যখন বৈধতা বিচার করব তখন কিন্তু আমাদেরকে সারি ধরে বৈধতা বিচার করতে হবে, অর্থাৎ প্রত্যেকটা সারিতেই দেখতে হবে যে যুক্তিটা কোনো সারিতে অবৈধ হয়েছে কিনা। তাহলে হেতু বাক্য এটা, হেতু বাক্য এটা,
আচ্ছা, হেতুবাক্যের সত্যমূল্য কি রয়েছে? হেতুবাক্যটা কি? সত্য, তাই তো? হেতুবাক্য কি রয়েছে? প্রথম সারিতে দেখো, হেতুবাক্য কি রয়েছে? সত্য। সত্য। মানে একটা হেতুবাক্য সত্য, আর একটা হেতুবাক্য কি রয়েছে? মিথ্যা। সিদ্ধান্তর দিকে আমাদের তাকানোর দরকারই নেই, কারণ আমাদেরকে বলেই দেওয়া রয়েছে হেতুবাক্য সত্য হলে। হেতুবাক্য সত্য মানেই হচ্ছে যতগুলো হেতুবাক্য থাকবে ততগুলো হেতুবাক্যকে সত্য হতে হবে। তাহলে এখানে দেখো, একটা হেতুবাক্য সত্য রয়েছে, আর একটা হেতুবাক্য কি রয়েছে? মিথ্যা হয়ে গেছে, তাই তো? তাহলে সিদ্ধান্তর দিকে আমাদের তাকানোর দরকারই নেই। কেন দরকার নেই? কারণ এই সারিতে যুক্তি এমনিতেই বৈধ হয়ে আছে। দ্বিতীয় সারিতে দেখো, দ্বিতীয় সারিতে হেতুবাক্য কি রয়েছে? দ্বিতীয় সারিতে মিথ্যা। মিথ্যা। তাহলে দ্বিতীয় সারিতে হেতুবাক্যটা, একটা হেতুবাক্য মিথ্যা, তার মানে সিদ্ধান্তর দিকে আমাদের তাকানোর দরকার নেই। তৃতীয় সারিতে কি রয়েছে? হেতুবাক্য মিথ্যা, সিদ্ধান্তর দিকে তাকানোর দরকার নেই। সিদ্ধান্ত কি থাকে থাকুক, আমার দেখারই দরকার নেই। চতুর্থ সারিতে হেতুবাক্য কি রয়েছে? সত্য। সত্য। আর একটা হেতুবাক্য কি রয়েছে? সত্য। দেখো, এই সারিতে কিন্তু দুটো হেতুবাক্যই সত্য হয়ে আছে, তাই তো? এই ক্ষেত্রে এখন আমাকে দেখতে হবে যে হ্যাঁ। সিদ্ধান্তটা কি রয়েছে। তাহলে দুটো হেতুবাক্যই সত্য হয়ে গেছে, অবশ্যই আমাকে সিদ্ধান্তে তাকাতে হবে। সিদ্ধান্তে কি আছে? সিদ্ধান্তে কি আছে? সত্য রয়েছে। সত্য। তার মানে এই সারিতেও যুক্তিটা হচ্ছে বৈধ। এখানে যদি এফ থাকতো তাহলে কিন্তু এই সারিতে যুক্তিটা অবৈধ হয়ে যেত। আর একটা সারিতে যুক্তি অবৈধ হওয়া মানে গোটা যুক্তিটাই অবৈধ। তাহলে এখানে দুটো হেতুবাক্যই সত্য, সিদ্ধান্তটাও সত্য, তার মানে যুক্তিটা বৈধ, অর্থাৎ প্রত্যেকটা সারিতেই যুক্তিটা বৈধ। তাহলে এখন আমাদেরকে লিখতে হবে। তাহলে আমরা পরীক্ষা করে দিলাম, অর্থাৎ বিচার করলাম যে যুক্তিটা হচ্ছে কি বৈধ। তাহলে শেষে কি লিখতে হবে? উপরোক্ত এর বৈধতা বিচার কার করলাম? যুক্তি আকার কার করলাম, তাই তো? এর জন্য আমাদেরকে লিখতে হবে কি? উপরোক্ত যুক্তি আকারটির বৈধ। উপরোক্ত বৈধ। যুক্তি আকারটি বৈধ। কারণ কি? কারণ এখানে এমন কোন সারি নেই যেখানে হেতুবাক্যগুলি সত্য কিন্তু সিদ্ধান্ত মিথ্যা। এরকম সারি দেখা যাচ্ছে না। তো এরকম সারি যদি দেখা না যায় তাহলে যুক্তিটা অবভিয়াসলি কি বৈধ হবে। বোঝা গেল? বৈধ হবে। কে বোঝো নাই হ্যাঁ, বলো? বুঝেছি। কে বোঝো নাই বলো? কে বোঝো নাই বলো? লেখা হয়ে গেছে? হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে মুছে দিলাম। তাহলে পরেরটাতে কিন্তু আমি এত লেখালেখি করছি না, যা যা লিখতে হবে তোমরা লিখে নেবে, আমি ডিরেক্টলি করে দিচ্ছি। আচ্ছা, কি রয়েছে বলো? A implies B, 3 নাম্বার, এ ইমপ্লাইজ বি, নিচে B implies A. বি ইমপ্লাইজ এ, Therefore, দেয়ারফর সুতরাং A will B. এ ভেল বি। তাহলে এখানেও B. দুটো হেতুবাক্য বি তো। হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে এখানেও দুটো হেতুবাক্য রয়েছে। এ ইমপ্লাইজ বি একটা হেতুবাক্য, বি ইমপ্লাইজ এ আর একটা হেতুবাক্য। দুটো হেতুবাক্য রয়েছে, একটা সিদ্ধান্ত রয়েছে। তাহলে এবার তোমাকে ধরতে হবে, আমি এত কিছু লিখছি না কিন্তু। তাহলে এ সমান সমান পি, বি সমান সমান কিউ। তাহলে কি হবে? তাহলে এ কে কি ধরেছি? পি ধরেছি। তাহলে পি ইমপ্লাইজ কিউ। তাহলে দ্বিতীয় সারিতে কি হবে? কিউ ইমপ্লাইজ পি, দেয়ারফর সুতরাং পি ভেল কিউ। তাহলে আকারে প্রকাশ করলে এটা হবে। তাহলে বচন গ্রাহক দুটো রয়েছে, অবশ্যই সারি সংখ্যা 4টা হবে। পি কিউ
আচ্ছা, কি বার করতে হবে? পি ইমপ্লাইজ কিউ। পি ইমপ্লাইজ কিউ, একটা হেতুবাক্য বের হয়ে গেল। দ্বিতীয় হেতুবাক্য কিউ ইমপ্লাইজ পি। সিদ্ধান্ত কি রয়েছে? পি ভেল কিউ। সাজানো হয়ে গেছে। তাহলে কি হবে দেখো, টি এফ টি টি। আর এক্ষেত্রে কি হবে, যেহেতু কিউ আগে আছে পি পরে আছে, তাহলে এখানে 3 নাম্বারটা এফ হবে, এই 3 নাম্বার সারিতে এফ হবে, বাকিগুলো সব টি হবে। পি ভেল কিউ এর ক্ষেত্রে কি হয়, তিনটাই টি হয়, সবার শেষেরটা এফ হয়। তাহলে হয়ে গেল। হেতুবাক্য কোনটা? পি ইমপ্লিস কিউ, এটা হচ্ছে হেতুবাক্য, এটাও হেতুবাক্য, এটা হচ্ছে সিদ্ধান্ত। এতদূর পর্যন্ত দেখো ফটাফট। হ্যাঁ স্যার, ঠিক আছে। স্যার সবটা কিন্তু পড়ালে তো অনেক দেরি হয়ে যাবে না? হ্যাঁ, সবটা করালে অনেক দেরি হয়ে যাবে। এবার দেখো, হেতুবাক্য সত্য, দেখো এটা তো হেতুবাক্য দুটো সত্য, সিদ্ধান্তের দিকে তাকাতে হবে, সিদ্ধান্ত কি আছে? সত্য আছে। তার মানে কি, এই সারিতে যুক্তিটা বৈধ। ক্লিয়ার? হ্যাঁ স্যার। তাহলে দুটো হ্যাঁ স্যার। হেতুবাক্যই সত্য আছে, সিদ্ধান্তটা সত্য আছে, তার মানে কোনো সমস্যা নেই। এখানে একটা হেতুবাক্য মিথ্যা আছে, যুক্তি এমনিতেই বৈধ, সিদ্ধান্তে কি থাকে থাকে আমার দেখার দরকার নেই। তৃতীয় সারিতে একটা হেতুবাক্য মিথ্যা আছে, যুক্তি এমনিতেই বৈধ হবে। চতুর্থ সারিতে দেখো, দুটো হেতুবাক্য সত্য রয়েছে, সিদ্ধান্তটা কি রয়েছে? মিথ্যা। মিথ্যা রয়েছে। তার মানে কি, এই সারিতে যুক্তিটা অবৈধ হয়ে গেছে। আর যুক্তি যখনই অবৈধ হবে, যুক্তি যখনই অবৈধ হবে, যে সারিতে অবৈধ হবে হবে না কেন, অর্থাৎ যে সারিতেই যুক্তিটা অবৈধ হবে, সেখানে কিন্তু তোমরা এরকম করে আইডেন্টিফাই করে দিবে যে এই সারিতে যুক্তিটা অবৈধ। তাহলে এরকম করে সত্য মূল্যগুলোকে গোল করে দেবে। বুঝতে পারছো? হ্যাঁ স্যার। হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার। হুম। তাহলে এবার কি লিখতে হবে? যুক্তি একটা সারিতে অবৈধ হয়ে গেলে অবৈধ। যুক্তি 4টা সারিতেও হ্যাঁ অবৈধ হতে পারে, যুক্তি 3টে সারিতেও অবৈধ হতে পারে, যুক্তি 2টো সারিতেও অবৈধ হতে পারে। তাহলে এবার লিখতে হবে, দেখো তাহলে উপরোক্ত যুক্তি আকারটি অবৈধ। উপরোক্ত যুক্তি আকারটি অবৈধ, এটা কিন্তু না আবার। তাহলে উপরোক্ত যুক্তি আকারটি অবৈধ। কারণ, কারণ কি? কারণ, আচ্ছা এটা কত নাম্বার সারি? 4 নাম্বার। 4 নম্বর। তাহলে লিখতে হবে, চতুর্থ সারিতে দেখা যাচ্ছে যে, চতুর্থ সারিতে দেখা যাচ্ছে যে হেতু বাক্য দুটো রয়েছে যেহেতু, তাহলে হেতু বাক্য দুটো সত্য, অথচ সিদ্ধান্ত মিথ্যা হয়েছে। তাহলে চতুর্থ সারিতে দেখা যাচ্ছে যে হেতু বাক্য দুটো সত্য, অথচ সিদ্ধান্ত মিথ্যা হয়েছে। কাজেই যুক্তি আকারটি অবৈধ এবং তার সঙ্গে মূল যুক্তিটিও অবৈধ। তাহলে যুক্তি আকার যদি অবৈধ হয়, তাহলে যুক্তি আকারটা কোথা থেকে পাই? একটা যুক্তি থেকে।
তাহলে মূল যুক্তিটিও কি হবে? অবৈধ হবে। এর জন্য আমরা লিখে দিলাম যে মূল যুক্তিটিও অবৈধ। বারবার মনে রাখবে, আমাদের যুক্তি আকারটির বৈধতা বিচার করতে বলেনি, আমাদের যুক্তিটার বৈধতা বিচার করতে বলছে। কাজে আমাদেরকে উল্লেখ করে দিতে হবে যে যুক্তিটা বৈধ না অবৈধ। তো যুক্তিটা বৈধ না অবৈধ সেটা প্রমাণ করতে গেলে, সেটা বিচার করতে গেলে আমাদেরকে অবশ্যই যুক্তি আকারটার বৈধতা বিচার আগে করতে হবে। এবার যুক্তি আকারটা যদি অবৈধ হয়ে যায়, তাহলে যুক্তি আকারটা যেখান থেকে আসলো অর্থাৎ মূল যুক্তিটাও কি হয়ে যাবে? অবৈধ হয়ে যাবে। অবৈধ। তো লিখে নাও। লেখা হয়ে গেলে বলবে। হ্যাঁ স্যার হয়েছে। স্যার বলছিলাম যে যদি সত্য সারণীর একটা সারিও মিথ্যা হয় হুম। তাহলে কি পুরো যুক্তিটাই অবৈধ হবে? হ্যাঁ, পুরো যদি মিথ্যা হলে একটা কেন অবৈধ হবে? সারিও অবৈধ হয়ে গেলে, হুম একটা সারিতে যুক্তি অবৈধ হয়ে গেলে গোটা যুক্তিটাই অবৈধ। যদি মানে একটা 8টা অবৈধ সারি হলে থাকে, পুরোটাই? হ্যাঁ, পুরো যুক্তিটা অবৈধ। হ্যাঁ ঠিক। আচ্ছা, কথার কথা, এখানে যদি মনে করো দ্বিতীয় এবং চতুর্থ সারিতে এরকম অবৈধ থাকতো, তখন কিন্তু লেখাটা একটু চেঞ্জ হয়ে যেত। বোঝা গেল? হ্যাঁ কি লিখতাম? কারণ তখন আমাদেরকে উল্লেখ করে দিতে হতো যে দ্বিতীয় এবং চতুর্থ সারিতে দেখা যাচ্ছে যে, হ্যাঁ, শুধু এখানে ওখানেই পরিবর্তন, আর হ্যাঁ, ব্যবহারটা সেম। এখানে যেহেতু একটা সারিতেই, এর জন্য উল্লেখ করে দিলাম চতুর্থ সারিতে। যদি দ্বিতীয় সারিতেও থাকতো, তখন সেক্ষেত্রে আমাকে বলে দিতে হতো যে দ্বিতীয় এবং চতুর্থ সারিতে দেখা যাচ্ছে যে, বাদ বাকি সারিতে তো দেখা যাচ্ছে না। এবার দ্বিতীয় এবং চতুর্থ সারিতে দেখা যাচ্ছে যে যুক্তিটা অবৈধ। আর এটা গোল করার উদ্দেশ্যটা হচ্ছে এক্সামিনার যাতে খুব সহজেই দেখতে পারে যে হ্যাঁ, সত্যি সত্যি এই সারিতে যুক্তিটা অবৈধ হয়ে আছে। এক্সামিনারকে খুঁজতে হবে না যে যুক্তিটা অবৈধ কোন সারিতে। তাহলে বাকিগুলো বাড়িতে করতে হবে। হ্যাঁ স্যার। স্যার হুম। স্যার এটা বুঝতে পারছি না যে সিদ্ধান্তটা বৈধ আর অবৈধ কখন হবে, হেতুবাক্য সত্য বা মিথ্যা, এটা একটু বুঝিয়ে দেবেন? হেতু বাক্য যদি সত্য হয়, হেতু বাক্য যদি সত্য হয়, সিদ্ধান্তকে সত্য হতে হবে। বুঝতে পারছো? হেতু বাক্য যদি সত্য হয়, সিদ্ধান্ত যদি সত্য হয়, যুক্তিটা বৈধ। হেতু বাক্য যদি সত্য দুটো না, হেতুবাক্য থাকলে? দুটো হেতু বাক্য যদি থাকে, মনে করো এটা হেতু বাক্য, এটা হেতু বাক্য, এটা হেতু বাক্য, এটা হেতু বাক্য, এটা সিদ্ধান্ত। এবার দেখো, দেখো এখানে হেতু বাক্য কটা আছে? 4টে। হেতু বাক্য 4টা রয়েছে, তাই তো? তাহলে হেতু বাক্য 4টা রয়েছে মানে 4টা হেতু বাক্যকেই দেখতে হবে সত্য আছে কিনা। হেতু বাক্য কি রয়েছে? সত্য আছে। সত্য। কি আছে? সত্য। সত্য। কি আছে? মিথ্যা। তাহলে আমার রুলসটা কিন্তু এখানে আর কাজে লাগছে না। কারণ হেতু বাক্য যতগুলোই থাকুক না কেন, সবগুলো হেতু বাক্যকেই সত্য হতে হবে। কিন্তু এখানে দেখো,
দুটো হেতুবাক্য সত্য কিন্তু অন্য একটা হেতুবাক্য মিথ্যা। দুটো হেতুবাক্য সত্য আছে ঠিকই, কিন্তু অপর যে একটা হেতুবাক্য সেটা মিথ্যা হয়ে আছে। সেক্ষেত্রে যুক্তি এমনিতেই বৈধ হয়ে থাকবে। সিদ্ধান্তে কি থাকে থাকে। সিদ্ধান্তে কি রয়েছে? সিদ্ধান্তে মিথ্যা রয়েছে। এখানে সিদ্ধান্তে মিথ্যা হলেও যুক্তিটা অবৈধ হবে, সরি বৈধ হবে। কেন বৈধ হবে? কারণ এখানে হেতুবাক্য তো সবগুলো সত্য হয়ই নেই। আমার রুলসটা তো তখনই কাজে লাগবে যখন হেতুবাক্য যদি 100টা থাকে, তাহলে 100টা হেতুবাক্যকেই সত্য হতে হবে, তবেই সিদ্ধান্তের দিকে তাকাবো সিদ্ধান্তটা কি আছে। এখানে হেতুবাক্য দেখো, 4টা হেতুবাক্যের মধ্যে 3টা হেতুবাক্য সত্য আছে। এই জায়গায় হেতুবাক্যটা সত্য, এই জায়গায় হেতুবাক্যটা সত্য, এই জায়গায় হেতুবাক্যটা সত্য, অর্থাৎ 3টা হেতুবাক্য সত্য আছে, কিন্তু একটা হেতুবাক্য মিথ্যা আছে। কাজেই সিদ্ধান্তটা কি থাকে থাকুক, এই সারিতে যুক্তিটা কি হবে? বৈধ হবে। এই সারিতে যুক্তিটা বৈধ হয়ে যাবে। দ্বিতীয় সারিতে দেখো, দ্বিতীয় সারিতে প্রথম 3টা হেতুবাক্য সত্য আছে। প্রথম 3টা হেতুবাক্য সত্য আছে, কিন্তু চতুর্থ যে হেতুবাক্যটা, এই চতুর্থ হেতুবাক্যটা কি আছে? মিথ্যা আছে। তাহলে একটা হেতুবাক্য মিথ্যা থাকলে তো হবে না, রুলসটা ফলো হবে না। রুলসটা বলছে হেতুবাক্যকে সত্য হতে হবে, কিন্তু সব হেতুবাক্য তো সত্য নেই। এখানে একটা হেতুবাক্য মিথ্যা আছে, তার মানে কি এই সারিতেও যুক্তি এমনিতেই বৈধ। সিদ্ধান্তে কি থাকে থাকুক দেখারই দরকার নেই, যুক্তিটা এমনিতেই বৈধ হয়ে যাবে। এবার দেখো তৃতীয় যে সারিটা রয়েছে, তৃতীয় সারিতে দেখো প্রথম হেতুবাক্যটাও সত্য, দ্বিতীয় হেতুবাক্যটাও সত্য, তৃতীয় হেতুবাক্যটাও সত্য, চতুর্থ হেতুবাক্যটাও সত্য। তাহলে এখানে 4টা হেতুবাক্যই সত্য। এই সারিতে আমাকে এখন দেখতে হবে যে সিদ্ধান্তে কি রয়েছে। সিদ্ধান্তে যদি সত্য থাকে তাহলে যুক্তিটা বৈধ, সিদ্ধান্তে যদি মিথ্যা থাকে তাহলে যুক্তিটা অবৈধ। তাহলে 4টা হেতুবাক্যই যখন সত্য, তাহলে অবশ্যই আমাকে সিদ্ধান্তের দিকে তাকাতে হবে সিদ্ধান্তটা কি রয়েছে। সিদ্ধান্তটা কি রয়েছে? সিদ্ধান্তটা সত্য রয়েছে, তার মানে কি যুক্তিটা বৈধ। এবার চতুর্থ যে সারিতে দেখো, চতুর্থ সারিতেও 1 2 3 4 4টা হেতুবাক্যই সত্য। তাহলে চতুর্থ সারিতেও 4টা হেতুবাক্য সত্য, তার মানে এখন আমাকে সিদ্ধান্তের দিকে তাকাতে হবে। সিদ্ধান্তের দিকে তাকালে দেখা যাবে যে সিদ্ধান্তটা এখানে মিথ্যা হয়ে আছে। তার মানে কি হয়ে গেল? হেতুবাক্যগুলো সত্য অথচ সিদ্ধান্ত মিথ্যা। তার মানে এই সারিতে যুক্তিটা হয়ে যাবে কি? এই সারিতে হয়ে যাবে অবৈধ। যুক্তিটা অবৈধ। আর একটা সারিতেই মিনিমাম কমপক্ষে একটা সারিতে যদি যুক্তি অবৈধ হয়ে যায়, গোটা যুক্তিটাই হচ্ছে অবৈধ। বুঝতে পারছো? হ্যাঁ স্যার। তাহলে হেতুবাক্য সত্য যখন দেখবে তখন সবগুলো হেতুবাক্যকেই সত্য দেখতে হবে। সবগুলো হেতুবাক্য যদি সত্য হয় তবেই সিদ্ধান্তে তাকাবে। যদি সবগুলো হেতুবাক্য সত্য না থাকে তাহলে সিদ্ধান্তে তাকানোর দরকার নেই, যুক্তি ওই সারিতে এমনিতেই বৈধ। আচ্ছা, তাহলে এখানে 1 থেকে 10টা যুক্তি দেওয়া রয়েছে। লাস্টের একটা পার্টটা নাই যেটা দেওয়া আছে লিখিত আকারে? সেটা তো করেছো, সেটাকে সাংকেতিক আকারে প্রকাশ করতে হবে। এবার সাংকেতিক আকারে কি করে প্রকাশ করবে স্যার সেটা শুধু তো সাংকেতিক আকারে- হুম হ্যাঁ ওটা করেছি, ধরি দিয়ে করেছি। পিকিউ ধরে বচনের সাংকেতিক আকারটা করলাম, করার পর ওখানে বলেছে সত্য মূল্য নির্ণয় করতে, তো ওটাও সারণীটা করলাম, কোথায় সত্য মূল্য নির্ণয় করতে কিন্তু বলছে? ওর সত্য মূল্য ওই তো ওখানে তো প্রথমেই মনে হয় ওটা ওই তো একটা দেওয়া নাই, নিচের বচনগুলো সাংকেতিক আকার প্রকাশ করে সত্য মূল্য নির্ণয় করো, ওখানে কিছু তো বলাই নেই। না, সত্য মূল্য নির্ণয় করতে বলেনি তো, এখানে এই যে বৈধতা বিচার করতে বলছে। হ্যাঁ তো বৈধতা বিচার করব, আর হুম ওইটুকু করলেই হয়ে গেল। করে দিচ্ছি আমি, একটি দাও। হ্যাঁ ওটা একটু তাহলে একটা করে এক দিলেই হয়ে যাবে। 1 নাম্বার 2 নম্বরটা আমি করে দিলাম।
নিচের যুক্তিগুলির বৈধতা বিচার করো। 1 নাম্বার 2 নম্বরটা করে দিলাম, বাকি 8টা বাড়িতে বসে সুন্দরভাবে করবে। কোনো সমস্যা হলে পার্সোনালি আমাকে ফোন করে সমস্যা সমাধান করে নেবে যদি সমস্যা হয়। আচ্ছা, কি রয়েছে? আচ্ছা বলো তো কি রয়েছে? জোজো, কি রয়েছে বলো? ফাংশনে যাবে, জোজো ফাংশনে যাবে, কি রয়েছে? জোজো ফাংশনে যাবে কেবল যদি বাংলা ব্যান্ডের গান হয়। কেবল যদি বাংলা ব্যান্ডের গান হয়। তারপর তারপরে ওটা শেষ সেন্টেন্স, তারপরে জোজো ফাংশনে যায়নি। জোজো ফাংশনে যায়নি। তারপর সুতরাং সুতরাং বাংলা ব্যান্ডের গান হয়নি। সুতরাং বাংলা ব্যান্ডের গান হয়নি। হলো? এটা রয়েছে তো? তাহলে দেখো, এটা হচ্ছে একটা যুক্তি। তাহলে এই যুক্তিটিকে প্রথমে কি করতে হবে? সাংকেতিক আকারে প্রকাশ করতে হবে। তাহলে একদম সহজ ভাষায় লিখবে। মনে করো উত্তর লেখা শুরু হয়ে গেল, উত্তর লেখা শুরু হয়ে গেল। ধরি, এই যে যায়নি, হয়নি, খায়নি, পায়নি, ঠিক আছে, এই নি গুলোকে কিন্তু ধরা যাবে না, নি গুলোকে ছাড়াই ধরতে হবে, অর্থাৎ সদর্থক ধরতে হবে। তাহলে আমরা লিখতে পারি জোজো ফাংশনে যাবে। জোজো ফাংশনে যাবে সমান সমান পি ধরলাম। মনে রাখবে এটা যুক্তি, যেহেতু আমরা যুক্তিকে যেহেতু সংকেতে প্রকাশ করছি, কাজে এখানে সব ক্যাপিটাল লেটার হবে। হলো? তাহলে জোজো ফাংশনে যাবে, পি ধরলাম। এবার কি? বাংলা ব্যান্ডের গান হয়। তাহলে বাংলা ব্যান্ডের গান হয়, এটাকে ধরলাম কিউ। তারপরে কি রয়েছে? জোজো ফাংশনে যায়নি, সুতরাং বাংলা ব্যান্ডের গান হয়নি। আচ্ছা, তাহলে দুটো ধরলেই হয়ে যাচ্ছে, জোজো ফাংশনে যাবে আর বাংলা ব্যান্ডের গান হয়, এই দুটো ধরলেই হয়ে যাচ্ছে। এবার দেখো, তাহলে যুক্তিটির প্রতিকায়িত রূপ, তাহলে যুক্তিটির প্রতিকায়িত রূপ হলো, এভাবে লিখলে যুক্তিটির প্রতিকায়িত রূপ হলো। আচ্ছা, কি রয়েছে দেখো? জোজো ফাংশনে যাবে, জোজো ফাংশনে যাবে কি ধরেছিলাম? জোজো ফাংশনে যাবে কি ধরেছিলাম? পি। পি। তাহলে জোজো ফাংশনে যাবে ধরেছিলাম পি। কেবল যদি বাংলা ব্যান্ডের গান হয়, কেবল যদি থাকলে কি হয়? এমপ্লয়িজ। এম প্লাস। কেবল যদি কোথায় রয়েছে?
কেবল যদি রয়েছে মাঝখানে, তাই তো? মাছ তাহলে কেবল যদি মাঝখানে থাকলে ইমপ্লাইজ হয়, অর্থাৎ কোন রকম কোনো পরিবর্তন হয় না। তাহলে যোজো ফাংশনে যাবে পি ধরলাম, কেবল যদি মাঝখানে রয়েছে ইমপ্লাইজ হয়ে গেল। আর বাংলা ব্যান্ডের গান হয় কি ধরেছিলাম? কিউ ধরেছিলাম। তাহলে প্রথম যে বাক্যটা রয়েছে সেটার প্রতিগায়িত রূপ হলো পি ইমপ্লাইজ কিউ। দেখো কেবল যদি মাঝখানে রয়েছে, এবার কেবল যদি সামনে থাকতো তাহলে কিন্তু এই পি কিউ পরিবর্তিত হয়ে যেত, পরিবর্তিত হতো, কিউটা সামনে চলে আসতো, পিটা পরে চলে আসতো। সেগুলো ক্লাস আমরা আলোচনা করেছিলাম। এবার দেখো, তাহলে প্রথম হেতু বাক্যটা হয়ে গেল। এবার দ্বিতীয় হেতু বাক্যটা কি রয়েছে দেখো, যোজো ফাংশনে যায়নি। আচ্ছা, যোজো ফাংশনে যায় কি ধরেছিলাম? পি এবার যোজো ফাংশনে যায়নি বলছে, তার মানে কি হয়ে যাবে? কাল পি কাল পি হলো। আচ্ছা, তারপরে দেখো সুতরাং রয়েছে, সুতরাং চিহ্ন। তাহলে দেয়ার পর এই যে সুতরাং চিহ্ন, মনে রাখবে সুতরাং, তারপরে তাই, এগুলো থাকলে সেই বাক্যটা সিদ্ধান্ত হয়। তাহলে সুতরাং চিহ্ন রয়েছে। সুতরাং বাংলা ব্যান্ডের গান হয়নি, বাংলা ব্যান্ডের গান হয়নি। বাংলা ব্যান্ডের গানের জন্য কি ধরেছিলাম? কিউ ধরেছিলাম। এবার বলছে বাংলা ব্যান্ডের গান হয়নি, অর্থাৎ নি চলে আসছে, তার মানে কি কাল কাল পি কাল কিউ হয়ে গেল। অর্থাৎ সবগুলো ক্যাপিটাল লেটারে ধরবো। হ্যাঁ, সবগুলো ক্যাপিটাল লেটারে ধরতে হবে, কারণ বচন তো, বচনের বচনের প্রতিকায়িত রূপ আমি করছি, বচনের আদর্শ আকারে করছি না তো। হ্যাঁ, তাহলে বচনের প্রতিকায়িত রূপ হয়ে গেল। এবার এই বচনের যে প্রতিকায়িত রূপটা পেলাম, এই প্রতিকায়িত রূপটাকে কি করতে হবে? এবার আদর্শ আকারে নিয়ে আসতে হবে, মানে বচন আকারে নিয়ে আসতে হবে। অর্থাৎ আমরা প্রথমে যেগুলো করলাম, অর্থাৎ প্রথমে যেগুলো দেওয়া আছে দেখো 1 থেকে 10টাতে দেওয়া রয়েছে। তাহলে 1 থেকে 10টা যে যুক্তি দেওয়া রয়েছে, তাহলে ধরো এটা 11 নম্বর যুক্তি পড়ে গেল। তাহলে এখন তো আরামসে করতে পারবে, তাই তো? হ্যাঁ স্যার। এখন কি করতে হবে? এই যে হ্যাঁ, আবার আবার ধরি, বড় বড় অক্ষরের পি সমান সমান পি, আর এই বড় অক্ষরের কিউ সমান সমান কিউ। বোঝা গেল? এবার এই ক্ষেত্রে এই যে দেখো, মানে যখন একটা বাক্যকে বচনে রূপান্তর করবে, তখন তোমরা এ থেকে একদম জেড পর্যন্ত যে কোনো ওয়ার্ড ধরতে পারো, এ থেকে জেড পর্যন্ত যে কোনো ওয়ার্ড ধরতে পারো। যখন বচনাকারে প্রকাশ করবে তখন কিন্তু তোমাকে পি কিউ আর এস এখান থেকে ধরতে হবে, এবিসিডি ধরলে কিন্তু হবে না, পি কিউ আর এস এখান থেকে ধরা শুরু করতে হবে। হলো? তাহলে এবার কি করবে? এটাকে বলো। তাহলে এবার কি করবে? এটাকে প্রতিকায়িত করলে কি হচ্ছে? পি ইমপ্লাইজ কিউ, কাল পি, দেয়ারফর কাল কিউ, এটা হয়ে গেল। তাহলে এটাকে প্রতিকায়িত, মানে প্রতিকায়িত বলতে কি, বচনের আকার, প্রতিকায়িত রূপটিকে যদি আমরা বচন আকারে পরিবর্তিত করি বা আদর্শ আকারে নিয়ে আসি তাহলে এটা হবে। এবার এটাকে আমরা বৈধতা বিচার করি, বাকিগুলো আমি লিখছি না। তাহলে এখানে কি লিখতে হবে? এটা ক্লিয়ার? এবার লিখতে হবে সত্য সারণীর সাহায্যে কি রয়েছে? পি কিউ, পি কিউ দুটো বচন গ্রাহক রয়েছে, সারি সংখ্যা 4টা হবে। আচ্ছা, কি রয়েছে? পি ইমপ্লাইজ কিউ, পি ইমপ্লাইজ কিউ, তারপরে কি রয়েছে? কাল পি রয়েছে, কাল পি, তারপরে কি রয়েছে? কাল কিউ। লিখে দিতে হবে এটা হেতু বাক্য, এটাও হেতু বাক্য, এটা হচ্ছে সিদ্ধান্ত। তাহলে পি ইমপ্লাইজ কিউ রয়েছে, দেখো পি ইমপ্লাইজ কিউ এর ক্ষেত্রে কি হয়?
টি এফ টি টি এরকমটা হয়। কাল পি কি হবে? এফ এফ টি টি, তাহলে এফ এফ টি টি। কাল কিউ কি হবে? এফ টি এফ টি। তাহলে সারণী আমার তৈরি করা হয়ে গেল, সত্য মূল্য বের করা হয়ে গেল। এবার আমার বৈধতা বিচার করতে হবে। বৈধতা বিচার করতে হবে, হেতু বাক্য কটা রয়েছে? হেতু বাক্য দুটো রয়েছে। তাহলে দেখো, এই যে হেতু বাক্য সত্য, সিদ্ধান্ত মিথ্যা, সরি, হেতু বাক্য সত্য আর একটা হেতু বাক্য মিথ্যা, সিদ্ধান্তের দিকে তাকানোর দরকার নেই। হেতু বাক্য মিথ্যা, হেতু বাক্য মিথ্যা, সিদ্ধান্তের দিকে তাকানোর দরকার নেই। হেতু বাক্য সত্য, হেতু বাক্য সত্য, তাহলে দুটো হেতু বাক্যই সত্য রয়েছে, সিদ্ধান্তের দিকে তাকালে দেখা যাচ্ছে সিদ্ধান্তটা মিথ্যা হয়ে গেছে। তাহলে হেতু বাক্য সত্য অথচ সিদ্ধান্ত মিথ্যা। চতুর্থ সারিতে দেখি হেতু বাক্য দুটো সত্য, সিদ্ধান্তটা সত্য, অর্থাৎ এই সারিতেও যুক্তিটা বৈধ। কিন্তু তৃতীয় সারিতে দেখা যাচ্ছে যে হেতু বাক্য দুটো সত্য অথচ সিদ্ধান্তটা মিথ্যা হয়ে গেছে, তার মানে কি যুক্তিটা অবৈধ। তাহলে আবার আগের মতো করেই লিখতে হবে যে উপরোক্ত যুক্তি আকারটি অবৈধ, কারণ সারণীর তৃতীয় সারিতে দেখা যাচ্ছে যে হেতু বাক্যগুলো সত্য বা হেতু বাক্য দুটো সত্য, কিন্তু সিদ্ধান্ত মিথ্যা। কাজেই যুক্তি আকারটি অবৈধ এবং তার সঙ্গে মূল যে যুক্তিটা রয়েছে এই মূল যুক্তিটাও কি অবৈধ। এতটুকু কথা লিখতে হবে। কি বোঝো নাই বলো? বুঝে গেছি। কে বোঝো নাই বলো? অঙ্কিত ঘোষ, অঙ্কিত ঘোষ তুমি কি আসো? আচ্ছা, কে? রিক্তা, হ্যাঁ স্যার বুঝেছি। বুঝেছো? আচ্ছা। সুপিয়া, স্যার বুঝেছি। আচ্ছা। কল্পনা, কে? কল্পনা, স্যার আমি। আচ্ছা। মানে বুঝতে পারছো তো? হ্যাঁ স্যার। আচ্ছা, স্যার, আর আছে কে? হ্যাঁ, সব হেতুবাক্য মিথ্যা কিন্তু সিদ্ধান্ত যদি সত্য হয় তাহলে সেটা বৈধ হবে। হ্যাঁ, যুক্তি বৈধ। সব হেতু বাক্যকে মিথ্যা হতে হবে না, একটা হেতু বাক্য মিথ্যা হলেই যুক্তিটা বৈধ। আচ্ছা, মানে কমপক্ষে একটা হেতু বাক্য যদি মিথ্যা হয় যুক্তিটা সেই সারিতে বৈধ। মানে গোটা যুক্তিটা বৈধ না, কিন্তু সেই সারিতে যুক্তিটা বৈধ। সেই সারিতে বৈধ। হ্যাঁ, হ্যাঁ, স্যার বলছিলাম আমার কথা শোনা যাচ্ছে? নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে তো। হ্যাঁ যাচ্ছে, বলো। বললাম বুঝেছি। আচ্ছা, আর কে কে আছে? সোহানা, কে? সোহানা, স্যার আমি। আচ্ছা, বুঝেছো? হ্যাঁ স্যার। বাকিগুলো করতে পারবে তো? হ্যাঁ। ঠিক আছে, তাহলে বাকিগুলো ট্রাই করো। তার মানে এই ক্লাসটা আর একদিন হবে, পরের দিন তাহলে এই অধ্যায়টা শেষ করে দেবো। বাড়িতে তোমরা তাহলে এই 2 দিন আগে ট্রাই করো।